আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ অলংকার ছিনতাই, ভিডিও ভাইরাল, দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পিনাকির প্রশ্ন। হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও অপরাধের বিচার যথেষ্ট হবে না, মন্তব্য বিএনপি নেতা দুলুর। সাবেক সমন্বয়করা থাকছেন নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, এত স্বর্ণ সঙ্গে রাখার কারণ জানা গেল। ক্যামেরার সামনে কান্না, হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বনশ্রীতে বাসার সামনে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ অলংকার ছিনতাই, ভিডিও ভাইরাল, দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড়। রাজধানী বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে তার বাসার সামনে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে 200 ভরি স্বর্ণ অলংকার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন মোহাম্মদ আনোয়ার নামের ওই ভুক্তভোগী ব্যবসায়ী। রোববার দিবাগত রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে এই ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ওই ব্যবসায়ীর দোকান বনশ্রী ডি ব্লকে। প্রতিদিন তিনি দোকান থেকে রাতে বাসায় ফেরেন। রোববার বাসা যাওয়ার সময় তাকে 3টি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ অলংকার লুট করা হয়। ওসি আরও বলেন, মোহাম্মদ আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তার শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এই ঘটনায় কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি, তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। রমনা থানা পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন ছিনতাইকারীরা তার কাছ থেকে 200 ভরি স্বর্ণ অলংকার ছিনিয়ে নিয়েছে। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মোহাম্মদ আনোয়ারকে রাত 12টার দিকে সেখানে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার শরীরে 4টি গুলি লেগেছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পিনাকির প্রশ্ন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন লেখক, ব্লগার ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা হলে তিনি যে সকল পদক্ষেপ নিতেন সেগুলো তুলে ধরেছেন। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এসব বিষয় তুলে ধরেন। পিনাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করে লিখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কয়টা থানা ভিজিট করেছেন? কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন? তাদের সাথে তাদের ক্যান্টিনে খেয়েছেন? তাদের পরিবারে খোঁজ নিয়েছেন? তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন, কথা বলেছেন। তিনি আরো লিখেন, যে বিশাল বাহিনীর নেতা আপনি, সেই বাহিনীর লোকেরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহের নেতৃত্ব দিচ্ছেন। তাহলেই ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না। তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবেই আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। পিনাকি ভট্টাচার্য লিখেন, গভীর রাতে প্রেস কনফারেন্সে ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতেই যদি নিজে টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন, আজকেই পরিস্থিতি পাল্টে যেত। তিনি লিখেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকেই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশালাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় রে ভাই। হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও অপরাধের বিচার যথেষ্ট হবে না, মন্তব্য বিএনপি নেতা বুলুর। বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গুম করেছে। তার বিচার এই বাংলায় করতে হবে। শেখ হাসিনা যে অপরাধ করেছে, হাজারবার ফাঁসি দিলেও তার বিচার যথেষ্ট হবে না। রবিবার দুপুরে খান জাহান আলী দরগা মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাগেরহাট জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সাবেক সমন্বয়করা থাকছেন নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে। গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের একটি অংশ নতুন রাজনৈতিক দলে, আরেকটি অংশ নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে আসছে। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা থাকছেন মূল দায়িত্বে। তাদের পাশাপাশি এ সংগঠনের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসন আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এছাড়া কোনো না কোনোভাবে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ততা ছিল এমন শিক্ষার্থীদের কেউ
নতুন সংগঠনে থাকছেন, তবে শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না। আন্দোলনের প্রথম পর্বে কোটা সংস্কারের দাবির আন্দোলনে 1 থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীদের অনেকে অংশ নিয়েছিলেন। তাদের কেউ কেউ তখন ছাত্রলীগ থেকে পদত্যাগও করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন, যদিও তখন তাদের সাংগঠনিক পরিচয়ের বিষয়টি সামনে আসেনি সেভাবে। সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তাদের কয়েকজন জানান, আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে। হলে ওঠা থেকে আসন পাওয়া পর্যন্ত সবই নির্ভর করত ছাত্রলীগের নেতাদের ইচ্ছার উপর। হলে থাকতে হলে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া ছিল বাধ্যতামূলক। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান ওরফে জিমের কথা বলেছেন ওই উদ্যোক্তারা। আশিকুর ছাত্রলীগের সূর্য সেন হল শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি প্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। পরে আশিকুরের মতো অনেকে আন্দোলনে সমর্থন দিয়ে তখন ছাত্রলীগের পদ ছেড়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কমিটি থেকে পদত্যাগ করা নেতার সংখ্যা 2 শতাধিক হবে। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, এত স্বর্ণ সঙ্গে রাখার কারণ জানা গেল। ঢাকা রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু রাতে নিজের কাছে এত স্বর্ণ রাখার কারণ কি, এমন প্রশ্ন ছিল অনেকেরই। এবার জানা গেল সেই কারণ। গতকাল রবিবার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই বাড়িতেই থাকেন আহত আনোয়ার। তিনি বনশ্রী সি ব্লকের 5 নম্বর রোডের অলঙ্কার জুয়েলার্সের মালিক। আহত আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বন্ধু মজিবুর রহমান তাকে হাসপাতালে নিয়ে আসেন। গণমাধ্যমকে বন্ধু মজিবুর বলেন, আমার সঙ্গে আনোয়ারের ব্যবসা আছে, আমি ওর সঙ্গে ব্যবসায় জড়িত আছি। ওর দোকানের নাম অলঙ্কার জুয়েলারি। প্রতিদিনই সে রাত 10:30টায় দোকান বন্ধ করে। অন্য দিনের মতো ঘটনার রাতেও 11টার আগে দোকান বন্ধ করে বাসায় আসতে থাকে। তিনি আরো বলেন, তার দোকানে এবং বাসায় 2 জায়গাতেই স্বর্ণের ভল্ট আছে। প্রতিদিনই বড় বড় স্বর্ণগুলো সে বাসায় নিয়ে আসে। দোকান থেকে বাসা হাঁটা পথ। তার কাছে 200 ভরি স্বর্ণ ছিল, নগদ 1 লাখ টাকা ছিল। সে মোটরসাইকেলে করে বাসায় আসছিল, কিন্তু 7 নম্বর রোডের মাথা থেকে 3টি মোটরসাইকেল তাকে ফলো করে। ঠিক যখন বাসায় ঢুকবে গেটের সামনেই মোটরসাইকেলগুলো এসে তাকে ব্যারিকেড দেয়। এসেই এলোপাথারি গুলি ও কোপ দিয়ে সব নিয়ে যায়। তিনি জানান তার শরীরের 4 জায়গাতে গুলি লেগেছে। সে দীর্ঘ 20 বছর ধরেই বনশ্রীতে ব্যবসা করে। ক্যামেরার সামনে কান্না, হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের কিছুদিন আগে রাজধানী পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতালে পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি।